এটা হয়তো সবাই জানে না। আহ, লাবিবা, বলো কি বলতে চাও? না স্যার, ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছে। আমরা শুরু করে দিই, হ্যাঁ। ঠিক স্যার। 3 মিনিট 15 সেকেন্ড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজারুল হক, অধ্যাপক রসায়ন বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকে তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন থেকে 7 নম্বর লেকচার দিব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা পরীক্ষা দ্বারা ধাতব শনাক্তকরণ, ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক শনাক্তকরণ। তো প্রথমে আমরা আসি শিক্ষা পরীক্ষা। তোমরা ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ যে একটা শিখার মধ্যে কিছু একটা হচ্ছে। শিখাটা কিভাবে তৈরি করা হয় তার নিচে একটা অংশ দেখলে হয়তো বুঝতে পারবা। আমরা আসলে ধাতব লবণ শনাক্ত করতে চাচ্ছি। এই ধাতব লবণ শনাক্ত করার ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের ধাতু লবণ পাওয়া যায়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই ধরনের বিভিন্ন রকম ধাতব লবণ আছে। তো এখন আমরা এই এই লবণগুলা থেকে আমরা কি করব? এই লবণগুলা থেকে ক্যাটায়নকে শনাক্ত করব। হ্যাঁ, ক্যাটায়নকে শনাক্ত করব। ক্যাটায়ন শনাক্ত করতে গেলে আমাদেরকে করতে হয় কি, প্রথমে তাকায় দেখো এদিকে। এই যে এখানে একটা দেখো যন্ত্র আছে, এইটা হচ্ছে প্লাটিনামের একটা তার, আমি উপর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্লাটিনামের একটা তার, তোমরা দেখতে পাচ্ছ? মেরে দেখলে বলো যে হ্যাঁ দেখতে পাইছো কিনা। এটা এটা কি? হ্যাঁ, প্লাটিনামের জি একটা স্যার, তার। প্লাটিনামের তার। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার বুনশেন বার্নার থেকে উৎপন্ন শিখা আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বুনশেন বার্নার থেকে উৎপন্ন শিখা। তো এখন এই শিখাটা আমরা এই এখানে ব্যবহার করতেছি। প্লাটিনামের তারের মাথায় তোমার যা করা হয়েছে, এখানে তোমার লবণ দেওয়া হয়েছে। এই লবণ দেওয়ার ফলে দেখো নিচের অংশটা কিরকম, শিখার নিচের অংশটা কিরকম দেখো তো, নীল রঙের। নীল রঙের। আর আমরা যখন নাকি এই প্লাটিনাম তারের মধ্যে লবণের মধ্যে শিখাটা যাচ্ছে, তখন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এটা কি কালার দেখো তো, এটা হলুদ। সোনালী হলুদ মনে হচ্ছে, তাই না? তো এখন এই হ্যাঁ, তা এইটা হচ্ছে এক ধরনের লবণ, যেটা আসলে সোডিয়াম লবণ, সোনালী হলুদ বর্ণ দেখাচ্ছে। তো এখন আমরা আহ, এক এক ধরনের লবণ, যদি তুমি এখানে খাবারের লবণ এভাবে উত্তপ্ত করো, হ্যাঁ খাবার লবণ, তাহলে একটা কালার সৃষ্টি হবে। আবার অন্য লবণ দিলে অন্য কালার সৃষ্টি হবে। তুমি দেখায় দেখো। তাহলে এখন থেকে এইটা বুঝো তো, এইটা কি তাহলে? এটা একটা কি? প্লাটিনাম। প্লাটিনামের তার। নারে মারে, নারে মারে না, না প্লাটিনামের তা না, এটা হচ্ছে বুনশেন বার্নারটা, বার্নারটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, বুনশেন বার্নার। নিচের দিক থেকে বার্নার থেকে রশ্মি বের হচ্ছে। তারপরে এই যে বাম পাশে দেখতে পাচ্ছ, আমি আরেকটু বড় করে দিচ্ছি। বাম পাশে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্লাটিনামের তার। প্লাটিনাম তার দিয়ে বুনশেন বার্নারের উপর লবণ ধরা হয়েছে। কি লবণ সেটা নিচে লেখা আছে। যেমন এইখানে কি লবণ, লিথিয়াম ক্লোরাইড। এখানে কি লবণ? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। লবণ। কি ধরনের বুনশেন বার্নার কি ধরনের আলো বিকিরণ করতেছে দেখো তো, বা বর্ণ বিকিরণ করতেছে? হলুদ। হ্যাঁ, সোনালী হলুদ বা হলুদ কালার সৃষ্টি হচ্ছে। আর পটাশিয়ামের লবণটা দেখো, সে হ্যাঁ একই রকম বর্ণ হচ্ছে না। এই দুইটা বর্ণ কি সেম? বেগুনি। না। বেগুনি বেগুনি বর্ণ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তারপরে আবার চলে আসো আরেকটা পরিচিত লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, যখন নাকি ইউজ করতেছো। দেখো তো এটা চিনো কিনা, কালারটা কি? কমলা। আরে মারে, কমলা। কমলা না রে, কমলা না, ইটের মতো লাল। কি আসলে কি লাল দেখা যায় নাকি? না। না। এইটাকে ইটের মতো লালই বলা। একটু লালচে তো আছে, তাই না? এই সাইড দিয়ে তাকায় দেখো, এই যে এইসব সাইড দিয়ে একটু লালচে ভাবটা আছে। তো এটাকে ইটের মতো। আর এই 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 যে এটা কি লবণ দেখো, এটা কি লবণ? কপার ক্লোরাইড। কপার ক্লোরাইড। কপার ক্লোরাইড। কপারের লবণ যদি থাকে সবুজ বর্ণে। এই ধরনের বর্ণ দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু ক্লোরাইডই আছে এখানে। সব সব মানে তোমরা একটু বন্ধ করো, যাদের শব্দ হচ্ছে। ছোট বাবু যাদের বাসায় আছে, খুবই ভালো লাগে, কিন্তু এখন একটু শব্দ বন্ধ করে রাখো, ঠিক আছে? তাই না? একটু তোমরা তো আবার লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তো এখন আমাদের বিভিন্ন রকম কালার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন লবণ সৃষ্টি করে।
এখন এই কালার দেখে আমরা ওই লবণটাকে শনাক্ত করতে পারি যে আসলে এটা সে কি লবণ ছিল। এখানে তাদের একটা লিস্ট দেওয়া আছে, তাকায় দেখো। সোডিয়ামের লবণ যদি হয় তাহলে কি ধরনের বর্ণ দেখাবে? সোনালী হলুদ। সোনালী হলুদ, পটাশিয়ামের হলে, বেগুনি, ক্যালসিয়াম হলে ইটের মতো। ইটের মতো লাল, আর এখানে কপারের কথা লেখা নাই। কপার হলে কি ধরনের কালার? সবুজ, সবুজ। এই চারটে হলে কপার হলে সবুজ, এটা মনে রাখো। কপার 2+ যদি লবণ হয় তাহলে সে সবুজ হবে। এমনিও আমরা শিখলাম, শিখা এইভাবে করলে। এখন প্রসিডিউরটা কি, কিভাবে শিখাটায় করলে আমরা এই কালারটা পাবো? হ্যাঁ, সেই কালারটা পাওয়ার জন্য এই পরীক্ষাটার নাম হচ্ছে শিখা পরীক্ষা। প্রথমে আমরা করবো কি, তাকায় দেখো। মনে করো যে কোনো লবণ থাকুক, ধরো এই ক্যালসিয়াম কার্বনেট আছে এখানে, এই লবণটাকে আমরা তোমার প্রথমে তাকায় দেখো। ধরো এই তুমি একটা পাত্র নিলা, এই পাত্রের মধ্যে তোমার ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে এখানে। ক্যালসিয়াম কার্বনেট আছে। তারপরে এইখানে একটা পাত্র আছে, ধরো সেই, হ্যাঁ, তারপরে এই পাত্রের মধ্যে এখানে আছে লবণ, আর এটার মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন কেন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার মধ্যে আছে, তাহলে এটার মধ্যে আছে HCl। মায়েরা খেয়াল করো ভালো করে, HCl কার্বাইজেনি টাটা দিয়ে গেল। আর এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, আমরা করব কি, একটা প্লাটিনাম তার ব্যবহার করে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্লাটিনাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাটিনামের তারের গায়ের মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে নিলে যে ঘটনাটা হবে, পরে আমরা যখন এই তারটাকে এইখানে নিমজ্জিত করব বা এই লবণের সাথে মিশাবো, তখন এটা গায়ের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড লেগে যাবে। তাহলে কার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড লাগলো বলো তো? ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, সরি, ক্যালসিয়াম কার্বনেট লেগে গেল। কার সাথে লাগলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন ক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে লেগে গেছে। তো এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যেহেতু লেগে গেছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে দেখো তো? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে। এখন এই যে কোনো লবণের পরীক্ষা করতে যাওয়ার আগে আমরা প্লাটিনাম তার ব্যবহার করে ওই লবণের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগিয়ে নিব। এতে যেটা হবে, সিক্ত করে নেব। এতে যেটা হবে, যে লবণই থাকুক না কেন সেটা ক্লোরাইড লবণে পরিণত হবে। মনে করো তুমি এখানে বিভিন্ন ধরনের লবণ আছে, ক্লোরাইড লবণ, তারপরে আছে নাইট্রেট লবণ, তারপরে আছে তোমার সালফেট লবণ। এই ধরনের লবণগুলা থেকে সবচেয়ে আর সহজে, হ্যাঁ বলো। স্যার বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোন কালারটা হবে যদি লবণ আয়ন সৃষ্টি করে? তোমার কালার হয় না ওইখানে। হ্যাঁ, মানে পরে আসতেছে সেই আলোচনা। তো এই বিভিন্ন রকম লবণ আছে, লবণ থাকতে পারে। এই লবণগুলোর মধ্য থেকে বুনশেন বার্নারে সহজে বাষ্পীভূত হয় বা উদ্দীপ্ত হয় এই ক্লোরাইড লবণটা শুধুমাত্র। আর বাকি দুইটা লবণ খুবই কম বাষ্পীভূত হয়, যেটার সাহায্যে পরীক্ষাটা করা যায় না। হ্যাঁ, এর জন্য আমরা যে কোনো লবণ থাকুক, কার্বনেট হোক, সালফেট হোক, নাইট্রেট হোক, যে কোনো লবণ থাকুক, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে আমরা ক্লোরাইড লবণে পরিণত করব। এই ক্লোরাইড লবণ হয় কি, পরবর্তীতে খেয়াল করে, এখানে অনেক লম্বা ব্যাখ্যা, একটু ধৈর্য ধরো। পরে মনে করবা যে এটা কিছু না। ক্লোরাইড লবণ করবে কি, তাহলে প্রথমে এই কার্বনেট লবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হলো? ক্লোরাইড লবণ। ক্লোরাইড লবণটা, ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ক্লোরাইড লবণে পরিণত হয়েছিল। ক্লোরাইড লবণ তাপের মধ্যে বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হবে। গ্যাস, হ্যাঁ, এই গ্যাসে পরিণত হবে। এই এই গ্যাসটাকে আমরা কি করব? আহ, ক্যালসিয়াম আর ক্লোরাইড, মানে গ্যাসটাকে যখন নাকি আরবার তাপ পাবে তখন সে ভেঙে আয়নে পরিণত হবে। আয়নটা, এই দেখো এখানে নেগেটিভ আয়ন আছে। এই নেগেটিভ আয়ন হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, নেগেটিভ আয়নের কাছ থেকে এটা ইলেকট্রন গ্রহণ করবে তাপের মাধ্যমে। ইলেকট্রন গ্রহণ করলে তোমার ইলেকট্রন, ক্যালসিয়াম আয়ন এই ক্লোরাইড আয়নের কাছে ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে সে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। ক্যালসিয়াম ধাতু যখন হবে, তাহলে কি ছিল? লবণ ছিল। সেটা ক্যালসিয়াম ক্লোরাইড লবণে পরিণত হয়েছে। ক্লোরাইড লবণ সেটা আবার কার্বনেট লবণ, সরি, ক্লোরাইড লবণটা আবার কি হয়েছে? ভেঙে গেছে। ভেঙে গিয়ে যে ক্যালসিয়াম আয়ন পাওয়া গেছে, সেই ক্যালসিয়াম আয়ন ক্লোরাইডের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম, বলো তাসিন তাবাসসুম বলো।
হ্যাঁ, কি সমস্যা কি বলো? তাসিন তাবাসসুম বলো। হ্যাঁ, ও হয়তো আনমিউট ধরতে পারতেছে না। হ্যাঁ, তোমাদের এখান থেকে প্রচুর শব্দ আসে যেটা। স্যার হ্যাঁ, বলো। স্যার এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটা গ্যাস থেকে আয়নে পরিণত হইলো, আবার আয়নটাই আবার ক্যালসিয়ামে পরিণত হলো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডটা গ্যাস থেকে আয়নে কেন পরিণত হচ্ছে? এখানে তো দ্রবণ নাই কোনো। ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে গেছে, বিয়োজিত হইছে। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড গ্যাসটা ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত হলো। ঠিক আছে, বিয়োজিত হওয়ার পর সে ক্যালসিয়াম আয়নটা ক্লোরাইড আয়নের কাছে ইলেকট্রন নিয়ে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হয়েছে। এটা কি দেখো তো, এটা কি আয়ন না ধাতু? আয়ন। আয়ন। আর এটা ধাতু। ধাতু। হ্যাঁ, গ্যাস না ক্যালসিয়াম ধাতুর গ্যাস বা ক্যালসিয়াম ধাতু গ্যাসে পরিণত হয়েছে। ঠিক আছে, এই হলো কথা, পার্থক্যটা। যখন গ্যাসে ওকে পরিণত হয়, স্যার, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম ধাতুটা কি করবে পরে আবার শিখার কাছ থেকে, ওই যে বুনসেন বার্নার, তার কাছে শক্তি শোষণ করে উদ্দীপ্ত অবস্থায় যাবে। উদ্দীপ্ত অবস্থায় যাওয়ার পর সে যখন উদ্দীপ্ত অবস্থা থেকে, উদ্দীপ্ত অবস্থা মানে উদ্দীপ্ত অবস্থা মানে তাকে যখন তাপ দিবে তখন সে শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে তার ইলেকট্রনকে পাঠাবে, ওইটাকে বলা হবে তার উদ্দীপ্ত অবস্থা। ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম বোরের পরমাণু মডেলে, হ্যাঁ, ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যায়? উচ্চ উচ্চ শক্তি স্তর। ওইটাকেই তার উদ্দীপ্ত অবস্থা বলা হয়, যতক্ষণ পর্যন্ত সে উচ্চ শক্তি স্তরে থাকে। স্যার হ্যাঁ, বলো। স্যার হাইড্রোজেন আপনি যে ওই যে বোরেন মডেলে পড়াইছেন যে প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথ হাইড্রোজেনের ক্ষেত্রে, কিন্তু হাইড্রোজেনের কক্ষপথ তো একটা, তাহলে প্রথম থেকে তৃতীয়তে কিভাবে গেল? হাইড্রোজেনের কক্ষপথ একটা, বাকি অনেক অনেক শক্তি স্তর ফাঁকা পড়ে আছে। তার প্রোটন একটা বলে ইলেকট্রন একটা থাকে আর কি। হ্যাঁ, প্রোটন একটা বলে ইলেকট্রন একটা থাকে। তার মানে তখন কি প্রতিটি প্রতিটি পরমাণুর পরমাণুরই ক্ষেত্রেই কি অনেক ফাঁকা শক্তি স্তর পড়ে আছে, তাকে উত্তপ্ত করলে সে ইলেকট্রন গুলো জাম করে সেই ফাঁকা শক্তি স্তরে যায় আবার ফিরে আসতে পারে। এই হলো সিস্টেমটা। তো এখন এই উদ্দীপ্ত অবস্থায় গেল, উদ্দীপ্ত ক্যালসিয়াম পরমাণু আবার কি করে শক্তি বিকিরণ করে। এই যে শক্তিটা বিকিরণ করতেছে এইখানে আসলে সে শোষণ করে তাপ, তাপ শক্তি শোষণ করে। আর এইখানে যখন সে শক্তি বিকিরণ করে তখন সেটা আলোক শক্তি হিসেবে বিকিরণ করে, এবং সেই আলোটা আমরা দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে অনেক সময়। সব ধাতু না, কিছু কিছু ধাতু যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে না, ফলে তাদের কোনো কালার সৃষ্টি হয় না। কিন্তু ক্যালসিয়াম, তারপর হচ্ছে তোমার সোডিয়াম, তারপর হচ্ছে কপার, এই ধাতুগুলা কি করে শক্তি শোষণের পর যে শক্তিটা বিকিরণ করে সেটা কি ধরনের শক্তি? দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে। দৃশ্যমান আলোক শক্তি। হ্যাঁ, ফলে আমরা খালি চোখে সেটা দেখতে পাই, বুঝছো? তাহলে সব ধাতু জি। কিন্তু আবার এই কাজটা করে না। তা এখন কেন করে না সেটা ব্যাখ্যা আমি পরে আসবো। এই যে ক্যালসিয়ামের জন্য একটা ইউনিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সে ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করতেছে। তোমরা কি ব্যাপারটা স্যার বুঝছো? ইলেকট্রন যখন নিল তখন কি সে শক্তি শোষণ করতেছে? ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন সে শক্তি শোষণ করবে। হ্যাঁ, স্যার এখানে তো ক্লোরিনের থেকে কি ইলেকট্রনটা কোনো নিয়েছে। মান আছে নাকি শুধু শক্তি শোষণ বোঝাতে ব্যবহার করা হয়েছে? এই যে NH নিউ, এটা জি স্যার। হ্যাঁ, তোমাদের মনে আছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে আমরা শিখেছিলাম E = H নিউ। জি জি স্যার। জি স্যার। এইচ নিউ, সেই এইচ নিউ কে আমরা অন্য সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতেছি। এটা হচ্ছে একটা একটা ফোটন তরঙ্গ এখানে, আর যদি আমরা n দ্বারা গুণ করি তাহলে n সংখ্যক ফোটন কণা এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, স্যার ইলেকট্রনটা এখানে শক্তি শোষণ কিভাবে করতেছে? তাপের কারণে? তাপের কারণে, রাইট। আর স্যার পরে যখন শক্তি বিকিরণ করতেছে মানে তো তাপটা চলে যাচ্ছে, কিন্তু এখানে তো তাপ তখন সে, দিতে থাকে বুনসেন হ্যাঁ, বার্নার দিয়ে। তাপ দিতে থাকে ওই মুহূর্তে। মনে করো 100 কোটি তোমার কাছে ক্যালসিয়াম পরমাণু আছে, যার মধ্যে হয়তো 5 লক্ষ শক্তি শোষণ করতেছে, 3 লক্ষ শক্তি বিকিরণ করতেছে। শক্তি শোষণ করতেছে তাপ হিসাবে, আর শক্তি বিকিরণ করতেছে আলো হিসাবে। এইভাবেই চলে আর কি। তাপ শোষণ করে আলো বিকিরণ করে তখনই আমরা কালার দেখতে পাই। আর যদি তাপ শোষণ করে তাপে বিকিরণ করতো তাহলে আমরা কালার দেখতে পাইতাম না। তোমরা কি বুঝছো ব্যাপারটা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে মারিয়া, তাহলে আমরা এখান থেকে সরি।
তাহলে এই প্রসিডিউরটা বুঝলাম এবং এখানে তার বর্ণনাটা দেওয়া আছে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে তোমার যে কোনো লবণকে যাতে কিসে পরিণত করতে পারি, ক্লোরাইড লবণে পরিণত করতে পারি। কেন ক্লোরাইড লবণে ক্লোরাইড। ক্লোরাইড লবণ কেন? ক্লোরাইড লবণ সহজে বাষ্পীভূত হয় এবং বিয়োজিত হয়, বাষ্পীভূত হতে পারে। এই যে এখানে বিভিন্ন রকম লবণ দেওয়া আছে, সবগুলাই খেয়াল করলে ক্লোরাইড লবণ বানানো হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে। এখন প্রশ্ন হচ্ছে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশানো হয়, সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়ে ফেলছি। যে কোনো লবণের চেয়ে ক্লোরাইড লবণ বেশি উদ্দেয়ী। আবার ম্যাগনেসিয়াম বেরিলিয়াম কেন শিক্ষা পরীক্ষা দেয় না সেটা আমি বলি নাই, শুধু দেয় না, আমরা এটা বলবো যে ম্যাগনেসিয়াম বা বেরিলিয়াম এদের আকারটা অনেক ছোট থাকে। এদের ইলেকট্রন পরীক্ষা করে দেখা গেছে যে এদের যে শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের স্যার আকর্ষণ। ম্যাগনেসিয়ামের থেকে তো সোডিয়ামের আকার ছোট। ম্যাগনেসিয়াম দ্বিতীয় শক্তি স্তরের মৌল, হ্যাঁ। আর সোডিয়ামের আকার বড়। তোমার সোডিয়াম তৃতীয় শক্তি স্তরের মৌল। এক, ম্যাগনেসিয়ামের চার্জ হয় 2+, হ্যাঁ, আর সোডিয়ামের চার্জ হয় কি 1+। 1+। হ্যাঁ, 1+। বলে হ্যাঁ, তাহলে নিউক্লিয়াস থেকে তোমার এই শক্তি স্তরের দূরত্ব যত কম হবে, অর্থাৎ মূল কথা হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ যদি বেশি হয়, তাহলে তাপ দিয়ে তাকে যে ইলেকট্রন আমরা পাঠাবো উচ্চ শক্তি স্তরে, এখান থেকে জাম্প করে এটার উপরে তাপ দিলে ইলেকট্রন শক্তি শোষণ করবে, সে জাম্প করে এখান থেকে পরের শক্তি স্তরে যাবে। যাওয়ার সময় সে যেহেতু নিউক্লিয়াসের সাথে আকর্ষণ খুব বেশি, তাহলে সে এখান থেকে জাম্প করার জন্য তাকে অনেক বেশি শক্তি শোষণ করার পরে তাকে জাম্প করতে হবে। আর এত বেশি শক্তি জাম্প করার যখন শোষণ করে এখানে আসে, আবার ফিরে যাওয়ার সময় সে কি করবে? কম শক্তি বিকিরণ করবে নাকি বেশি শক্তি? বেশি। বেশি। সে যে যত বেশি শক্তি শোষণ করে ঠিক তত বেশি সে তত বেশি শক্তি বিকিরণ করবে। আচ্ছা, গুড। তাহলে বিকিরণ যদি করে। বিকিরণ করার সময় সে এখান থেকে আসার সময় এভাবে শক্তি বিকিরণ করে আসবে, এটা এত বেশি পরিমাণে শক্তি বিকিরণ করে যে সেটা ইউভি রশ্মি হিসেবে বের হয়ে যায়, অর্থাৎ খালি চোখে আমরা তাকে দেখতে পাই না। তোমরা কি আমার কথা বুঝছো? জি জি স্যার। স্যার। অর্থাৎ সে শক্তি বিকিরণ করে অনেক বেশি এবং সেটা খালি চোখে দেখার মতো হয় না। তাই ম্যাগনেসিয়াম বা বেরিলিয়াম এদের আমরা কি করতে পারি না, কোনো বর্ণ গুণচিহ্ন শিখে কোনো বিশেষ বর্ণ সৃষ্টি করে না। সৃষ্টি করতেছে না। তো এনিহাও আমরা এতটুকু শিখলাম। আশা করি মেয়েরা মোটামুটি বুঝতে পারছো। আমরা এই লেকচারটা পড়বা। আর আমার একটা মা খুব রাগ করছে আমার সাথে, সে নাম জানি কি আমি ভুলে গেছি আবার এই মুহূর্তে। এই কি জানি নাম রে মা তোমার? হুমায়রা। হুমায়রা। আল্লাহ রে বাবা, আমি কিভাবে, আমি তো তোমার নাম শেষ হওয়ার পরে একটু লিখে রাখি। হুমায়রা, তোমার আবার চান্স দিতে হবে না, তো সামনের দিন জানি কি রাগারাগি করো আল্লাহ জানে। হ্যাঁ, তো এখন স্যার আমাদের হুমায়রা হোসেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। কোন এলাকায় বাড়ি? কোন জেলায়? স্যার ঢাকা? আমি ঢাকার জি স্যার আমি এটা হোসেন ঢাকায় তুমি? থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখন এই যে আয়ন সমূহ আছে, আমরা এতক্ষণ পর্যন্ত শিক্ষা পরীক্ষার মাধ্যমে আয়ন শনাক্তকরণ দেখলাম। এখন আমরা করব কি, আরেকটা পরীক্ষা আমরা করব। সেই পরীক্ষার নাম বেরিলিয়াম কি আয়ন সৃষ্টি করে? কি? বেরিলিয়াম কি আয়ন সৃষ্টি করে? হ্যাঁ, বেরিলিয়ামের অনেক যৌগ আছে তো। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম সালফেট, এরকম অনেক যৌগ না, আছে। এটা যে আকার ছোট, এটা কিভাবে আয়ন সৃষ্টি করবে? এটা পজিটিভ আয়ন সৃষ্টি করে কিন্তু শিক্ষা পরীক্ষা দেয় না আর কি। লিথিয়ামও তো আয়ন সৃষ্টি করে, লিথিয়ামের আকার তারও ছোট। জি। হ্যাঁ, তো এখন আমরা এই বেরিলিয়ামের থেকে তো হাইড্রোজেন ছোট, ও যদি আয়ন সৃষ্টি করতে পারে তাহলে বেরিলিয়াম কেন পারবে না? এটা আসলে ওই যে যুক্তিতর্কের মধ্যে যুক্তি দিলে হবে না, পরীক্ষা নিরীক্ষা করতে হবে আর কি। হ্যাঁ, তো যাক, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। নেক্সট আমরা আসতেছি যে বিভিন্ন ধরনের আয়ন আমরা দেখলাম। এই আয়নগুলোকে পরীক্ষা করার জন্য আরেকটা পরীক্ষার নাম হচ্ছে সিক্ত পরীক্ষা। ঠিক আছে, সিক্ত পরীক্ষা কিভাবে করা হয় সেটা দেখো। মজুদ দ্রবণ তৈরি করতে হবে। প্রথমে তুমি এরকম একটা টেস্ট টিউব নিবা, যেটার মধ্যে তোমার 25 থেকে 30 ml দ্রবণ নিতে পারো। এই এই টেস্ট টিউবের মধ্যে প্রথমে অল্প একটু লবণ দিবা। হ্যাঁ, কতটুকু লবণ দিবে আমি এখানে বলতেছি না, তোমরা এখানে পরে তো কতটুকু লবণ ব্যবহার করবা? 0.5 গ্রাম। আধা গ্রামের মতো, আধা গ্রাম লবণ দিবা, বা তার চেয়ে কমও দিতে পারো আসলে। তোমার 100 মিলিগ্রাম 50 মিলিগ্রাম দিলেই হয় আর কি, এত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো অল্প পরিমাণে লবণ নিয়ে তার মধ্যে প্রথমে পানি দিবা, পাতিত পানি। সেই পানি দিয়ে তারপরে সেটাকে দ্রবীভূত করে দ্রবণটাকে এই পর্যন্ত নিয়ে আসবে। সেটা 10-15 ml হইলেই হবে আর কি। হ্যাঁ,
তাহলে এই যে দ্রবণ তুমি তৈরি করবা, লবণের দ্রবণ, সেই লবণের দ্রবণটাকে বলা হবে কি মজুদ দ্রবণ বা মাতৃ দ্রবণ। হ্যাঁ, এটা ব্যবহার করে আমরা সব পরীক্ষা নিরীক্ষা করব। তাহলে তোমাকে যদি মেয়েরা আমাকে উত্তর দাও, তোমাকে যদি কেউ প্রশ্ন করে মজুদ দ্রবণ কি, তাহলে কি বলবা বলো? বলতে হবে একটা নমুনা লবণের থেকে অল্প পরিমাণের নমুনা লবণ নিয়ে তাতে একটি টেস্ট টিউবে নেওয়া হয় এবং তাতে পানি যোগ করে 10 থেকে 15 ml বা 20 ml দ্রবণ তৈরি করা হয়। এই দ্রবণ পরবর্তীতে বিভিন্ন আয়ন শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়, তাই এই দ্রবণের নাম হচ্ছে মজুদ দ্রবণ। মজুদ দ্রবণ। যেটা তুমি তৈরি করে রেখে দিচ্ছ সেটার নাম হচ্ছে মজুদ দ্রবণ বা মূল দ্রবণ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। বিভিন্ন রকম যে আয়ন আছে তাদের মধ্যে আয়নগুলা এই হচ্ছে এই আয়নগুলো আমরা শনাক্ত করতে শিখবো প্রথমে। এই আয়নগুলা যখন বিভিন্ন, এটা কি ক্যাটায়ন না সবগুলা, দেখো তো? জি। হ্যাঁ, জি বিভিন্ন স্যার। ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে তখন দেখা যায় যে এরা বিক্রিয়া করে বিভিন্ন রকম যৌগ সৃষ্টি করে। সেই যৌগের বর্ণ বা কালার দেখে বা তার পদক্ষেপ দেখে আমরা সেই আয়নটাকে শনাক্ত করতে পারি। ধরো তুমি এখানে তাকায় দেখো সোডিয়াম আয়ন কিভাবে শনাক্ত করা যায়। এই হচ্ছে সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নের সাথে তুমি যদি এই যৌগটা যোগ করো, এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। মায়েরা বলো আমার সাথে একটু, একবার সবাই নিজেরা চেষ্টা করো। কি নাম? পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি। পাইরো হ্যাঁ, অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই যৌগটার সাথে যখন পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি। হ্যাঁ, এই যৌগটার সাথে যখন নাকি আমরা সোডিয়াম লবণ যোগ করি, বা তুমি এই মজুদ দ্রবণ প্রথমে আছে তোমার কাছে মনে আছে, একটু আগে করছি আমরা, এইখান থেকে তুমি অল্প একটু মজুদ দ্রবণ তুমি নিবা একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে, এই হচ্ছে টেস্ট টিউবের মধ্যে মজুদ দ্রবণ নিলাম, মনে করে 1 ml বা 1 সেন্টিমিটার কি মজুদ, তার মধ্যে তুমি যোগ করবা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট 2-1 ফোঁটা যোগ করবা। যোগ করার পরে তুমি দেখবা যে এই একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, সোডিয়াম পটাশিয়াম আয়ন বের হয়ে যাবে, সোডিয়াম আয়ন এখানে প্রবেশ করবে। হ্যাঁ, প্রবেশ করে যে যৌগটা তৈরি করবে এই যৌগটার নাম হচ্ছে, এই পাশেটা যদি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট হয়, ডান পাশেরটার নাম কি? তাহলে সোডিয়াম সোডিয়াম পাইরো সোডিয়াম পাইরো সোডিয়াম পাইরো অ্যান্টিমনি। অ্যান্টিমোনেট তৈরি করবে। এই সোডিয়াম, এই বাম পাশের যৌগটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ছিল দ্রবণীয় যৌগ, অর্থাৎ পানির মধ্যে সে দ্রবণীয় অবস্থায় ছিল, কিন্তু যখন তার সাথে সোডিয়াম এসে যুক্ত হয়েছে তখন সে একটা অদ্রবণীয় যৌগ বা অধক্ষেপ সৃষ্টি করতেছে। ঠিক আছে, এই সাদা মিহি ধরনের একটা তোমার পদক্ষেপ সৃষ্টি করবে। এই এই পটাশিয়াম পাইরিঅ্যান্টিমেটের সাথে সোডিয়াম ছাড়া অন্য কোনো রাসায়নিক পদার্থ এই ধরনের পদক্ষেপ সৃষ্টি করে না, অর্থাৎ এটা হচ্ছে ইউনিক। যেমন তুমি দেখো আমার মেয়ে হয়তো আমাকেই বাবা ডাকবে, পৃথিবীর আর কাউকেই বাবা ডাকবে না, ঠিক আছে? তা এখন এই যে হ্যাঁ, এই যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা কি হলো যে একটা নির্দিষ্ট আয়ন একটা নির্দিষ্ট আয়নের সাথে যুক্ত হয়ে এরকম ঘটনা ঘটে, মানে পদক্ষেপ সৃষ্টি করে। এই সোডিয়াম একমাত্র পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া করে এই ধরনের পদক্ষেপ সৃষ্টি করে, অন্য কোনো আয়ন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ সৃষ্টি করে না। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। তাই এটা যেহেতু তার ইউনিক বৈশিষ্ট্য, অন্য কোনো আয়ন এই ধরনের ঘটনা ঘটাইতে পারে না, তাই আমরা এই বিক্রিয়াটার মাধ্যমে কি করতে পারি, এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা সোডিয়াম আয়নটাকে শনাক্ত করতে পারি। তোমরা কি বুঝছো কথা? জি জি স্যার। তাহলে প্রত্যেকটা আয়নের জন্য একটা নির্দিষ্ট রিয়েজেন্ট বা বিকারক আছে, যেটা ব্যবহার করার পর একটা বর্ণ বা একটা পদক্ষেপ সৃষ্টি হয়, যার কালার দেখে আমরা কি করতে পারি, সেই আয়নটাকে শনাক্ত করতে পারি। সোডিয়ামের জন্য কি ব্যবহার করতে হয় তাহলে? পটাশিয়াম পাইরো পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। অ্যান্টিমোনেট, অ্যান্টিমোনেট। এই ধরনের যৌগ ব্যবহার করতে হয়। ইটস ওকে, আমরা দেখলাম। এখন নেক্সট আমরা আসি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের জন্য এটা যেমন একেবারে এক লাইনের একটা পরীক্ষা, অ্যালুমিনিয়ামের জন্য আবার বা এক লাইনের পরীক্ষা না, সেটা একটু তোমাকে কষ্ট করতে হবে, সবকিছু তার একবারে হাতে পাওয়া যায় না, একটু কষ্ট করে নিতে হয়। আমরা এখানে খেয়াল করো মায়েরা, আমরা অ্যালুমিনিয়ামের যে কোনো লবণের মজুদ দ্রবণ থেকে যদি তুমি অল্প একটু মজুদ দ্রবণ আর সেখানে যদি অ্যালুমিনিয়াম আয়ন থাকে, তা অ্যালুমিনিয়াম আয়নের সাথে প্রথমে আমরা একটু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তাহলে কি হবে? অল্প একটু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব, তাহলে কি হবে বলো তো? সাদা অ্যালুমিনিয়াম হাইড্রো। অ্যালুমিনিয়াম তাহলে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড সৃষ্টি হয়ে সাদা জেলির মতো কি তৈরি হবে? অধক্ষেপ তৈরি হবে। পদক্ষেপ। মনে করে এই হচ্ছে টেস্ট টিউব, তুমি এইখানে পদক্ষেপ। হ্যাঁ এখানে ছিল অ্যালুমিনিয়ামের দ্রবণ, তুমি তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে এখানে একটু এরকম ভাবে পদক্ষেপ সৃষ্টি হয়েছে, এই জায়গাটা পদক্ষেপ হয়ে নিচের দিকে নামতেছে এটা।
তারপরে যদি তুমি সেই অদক্ষের মধ্যে আবার অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, হ্যাঁ, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, তাহলে সেই সোডিয়াম হাইড্রোক্সাইড এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা জেলির মতো অদক্ষেপ ছিল তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাহাইড্রো সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে। যৌগটার নাম হচ্ছে টেট্রাহাইড্রো সোডিয়াম অ্যালুমিনেট। হ্যাঁ, এই যৌগটা যেটা তৈরি হইলো সেই যৌগটা আবার ইয়া না, তোমার কি বলা হয়, এটাকে এইভাবেও লেখা যায় সোডিয়াম অ্যালুমিনেট। এই টেট্রাহাইড্রো সোডিয়াম অ্যালুমিনেট বা সোডিয়াম অ্যালুমিনেট এই যৌগটা আবার অদক্ষেপ না, সেটা একটা দ্রবণ সৃষ্টি করে। হ্যাঁ, একটা দ্রবণ সৃষ্টি করে। এই হলো স্যার হ্যাঁ বলো। সোডিয়াম যে দ্বিতীয়বার যে যোগ করলাম ওটা কি একই পাত্রে করা হবে? আমি তোমাকে বলি, প্রথমে এই টেস্ট টিউবে কি আয়ন আছে, অ্যালুমিনিয়াম আয়ন আছে মনে করো, তার মধ্যে জাস্ট 1 ফোঁটা বা 2 ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, দিয়ে তুমি টেস্ট টিউবের দিকে খুব গভীর ভাবে তাকায় দেখবা, দেখবা যে সাদা জেলির মতো অদক্ষেপ সৃষ্টি হইতেছে। 1 ফোঁটার বেশি দেওয়া যাবে না বা 3 ফোঁটা অদক্ষেপ সৃষ্টি হইতেছে। তারপরে তো তুমি দেখেই ফেললা অদক্ষেপটা কি, তোমার বন্ধুদেরকে তুমি দেখাইলা এই যে সাদা অদক্ষেপ। তারপরে করবা কি, তার মধ্যে ফোটায় 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 দিতে থাকবা। একটু পরে দেখবা যে যেই আগে অদক্ষেপটা সৃষ্টি হয়েছিল সেটা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার কারণে ওই সে পদক্ষেপটা নাই, সেটা আবার দ্রবীভূত হয়ে গেছে। তুমি কি আমার কথাটা বুঝছো রে মা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সেই পদক্ষেপ দ্রবীভূত হয়ে গেছে। এই দ্রবীভূত পদক্ষেপের মধ্যে যদি তুমি স্যার একটা অ্যালুমিনিয়াম পরীক্ষার জন্য এতবার রিঅ্যাকশন করাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, 3বার রিঅ্যাকশন করাইতে হবে। তোমার তো এটা কয়েক সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, এটা কয়েক সেকেন্ডের ব্যাপার। তুমি মানে এটা 10-15 সেকেন্ডের ভিতরে পরীক্ষাটা হয়ে যাবে। প্রথম 5 সেকেন্ড একটা দেখলা, পরের 5 সেকেন্ড আরেকটা দেখলা, পরের 5 সেকেন্ড আরেকটা দেখলা। হ্যাঁ, তো এখন আমরা এই আমাদের ল্যাবে তো এক্সপেরিমেন্ট গুলো করা হবে, তাই না? হ্যাঁ, আমাদের ল্যাবে তোমাদের যখন আল্লাহ তাআলা আমাদেরকে করোনা উঠায় নেবে এবং আমাদের দেশের সরকারও ঘোষণা করবে, আমাদের ল্যাব তো তোমাদের জন্য অপেক্ষা করতেছে। মানে সে ছাত্র ছাড়া তো সে মানে অচল। আমরা তোমাদেরকে দেখি না, কতকাল ধরে ছাত্র দেখি না, প্রায় 7-8 মাস হলো। আমাদের কাছেও কষ্ট লাগে যে এভাবে ক্লাস নেই। প্যান্ডেমিকটা শেষ হলে তো তোমরা ক্লাসে আসবা, তোমাদের ক্লাসে যাব। অবশ্য এটা কথা দেওয়া যায় না যে মানে আমি তোমাদের ক্লাসে যাব, হয়তো অন্য টিচারও যাইতে পারে আর কি। হ্যাঁ, তো এনি হাউ যে কোনো টিচার হয়তো যাবে তোমাদের ক্লাসে যখন পড়াবেন তখন কি অনলাইন ক্লাসে যা পড়ানো হয়েছে তা বাদ দিয়ে অন্য মানে হ্যাঁ হ্যাঁ, এরপর অন্য থেকে চ্যাপ্টার পড়ানো, থেকে? অন্য চ্যাপ্টার থেকে এরপর থেকে পড়ানো শুরু হবে। হ্যাঁ স্যার অন্যান্য কলেজে তো এক্সাম নিতেছে, আমাদেরও কি নিবে? হ্যাঁ, তোমাদের এক্সাম হবে। হ্যাঁ, সেকেন্ডারি একটা এক্সাম চলবে এখন, সেই এক্সামটা শেষ হলে তোমাদের নিবে। তাহলে পরবর্তীতে আমরা স্যার গভর্নমেন্ট ডিক্লেয়ার দিল যে কবে কোনো শেষ এক্সাম হবে? আমি এই লেকচারটা শেষ করি, পরে তোমাদের এই প্রশ্ন উত্তর দিই। হ্যাঁ, স্যার সোডিয়াম সোডিয়াম অ্যালুমিনেট এখানে কি বিক্রিয়া করতেছে নাকি সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করতেছে? এই এই অংশটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে আবার এইটা তৈরি করতে পারে আর কি। হ্যাঁ, তাহলে স্যার পরের লাইনটা কি হইলো, মানে ওখানে তো সোডিয়াম স্যার অ্যালুমিনেট এখানে কি কোনো কালার হবে না? না এখানে কোনো কালার হবে না। প্রথমবার হ্যাঁ, প্রথম সাদা জেলির মতো অদক্ষেপ হয়েছে। এই যৌগটাকে, এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে প্রকাশ, আর এইটা হচ্ছে পুরাতন পদ্ধতি। তুমি সরাসরি এইখান থেকে এখানে চলে আসতে পারো। হ্যাঁ, এইটা না দিলেও পারো, তোমার যেটা চয়েস, এইটা বা এইটা ইউজ করবা। এই আমরা যে লেকচারটা এইটা ব্যবহার করছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সোডিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট ব্যবহার করে এর সাথে যদি আবার একটু অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করে উত্তপ্ত করো, তাহলে আবার পদক্ষেপটা কি করে ফিরে আসে। তো এইভাবে আমরা অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করতে পারি। ঠিক আছে, এখন আমি একটু দ্রুত টানতে হবে, আমার সাথে সময় আছে 9 মিনিট। জিঙ্ক আয়নের পরীক্ষার জন্য আমরা যে কাজটা করি তার মধ্যে যোগ করি পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড এই আয়নটা যোগ করার সাথে সাথে সাদা পদক্ষেপ সৃষ্টি হয় জিঙ্কের জন্য। হ্যাঁ, জিঙ্কের জন্য সাদা পদক্ষেপ সৃষ্টি হয়, জিঙ্কের সাদা পদক্ষেপ সৃষ্টি হয় পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে। কিন্তু যখন তুমি এটা ফেরাসায়ানের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করবা তখন কি ধরনের কালার সৃষ্টি হবে দেখো তো তাকায়া। হালকা নীল। হালকা হালকা নীল। নীল। হালকা নীল কোন আয়নের সাথে যোগ করলে? ফেরাস Fe2+। প্যারা Fe2+। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ Fe3+ এর জন্য একই বিকারক, একই বিকারক গাঢ় নীল। কি ধরনের পদক্ষেপ সৃষ্টি করবে, এই ধরনের যৌগ হবে এবং গাঢ় নীল, গাঢ় নীল। গাঢ় নীল যৌগ হবে। আমি চলে যাচ্ছি আরো দূরে, তুমি এখানে তাকায় দেখো, এটা কি আয়ন বলো? কপার আয়ন। আয়ন কি যোগ করতেছো?
পটাশিয়াম পটাশিয়াম ফেরোসায়ানাইড। যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেই যৌগটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড। কি ধরনের কালার সৃষ্টি হচ্ছে? তাহলে এই দেখো, একটা বিকারক ব্যবহার করি আমরা কপার আয়ন, ফেরিক আয়ন, ফেরাস আয়ন এবং জিঙ্ক আয়ন, এই চারটা আয়ন একবারে শনাক্ত করতে পারি। তুমি বারে মজুদ দ্রবণ নিবা, এক একজনের এক এক রকম ঘটনা ঘটবে। পরীক্ষা বা ল্যাবে যখন আসবে তখন আমরা এক একজনের এক একটা লবণ দিয়ে দিব। সেই লবণগুলা ব্যবহার করে করে তুমি সেটা শনাক্ত করবা যে আসলে কার কাছে কোন লবণটা পড়ছে। এখানে 10-12টা লবণ দেওয়া আছে, সেগুলি শনাক্ত করতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের আর কি বাকি আছে দেখো। তাহলে এই ফেরাস আয়ন, ফেরিক আয়নের জন্য আমরা এইভাবে শনাক্ত করতে পারলাম। ফেরিক আয়নে আরেকটা পরীক্ষা আছে, এই যৌগটা যদি ব্যবহার করো তুমি, নামটা কি দেখো তো, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এই অ্যামোনিয়াম থায়োসায়ানেট যখন যোগ করা হয় তখন যে যৌগটা তৈরি হয় সেই যৌগটা হচ্ছে ফেরিক থায়োসায়ানেট, এবং এই যৌগটার কালার, এই কালারটা হচ্ছে তোমার লাল, লাল বর্ণের কালার, এবং খুব সুন্দর একটা যৌগ তৈরি হয়। তোমার কাছে অবাক লাগবে যে এটা ভিতরে কি হচ্ছে, মনে হবে যে দুমড়ায় মুচড়ায় বের হয়ে আসতেছে, রক্তের মতো একবারে গা থেকে রক্ত বের হলে যে ধরনের কালার হয় সেরকম কালার দেখা যায়। তা এখন এটা পরীক্ষার প্রশ্ন কিভাবে হবে? হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নটা কিভাবে হবে এই সব প্রশ্নের প্যাটার্নটা আমি তাহলে একটু বুঝাই ফেলি। ধরো তোমাকে বলে দিবে কি যে X3+ একটি আয়ন, উদ্দীপকটা এরকম হবে, X3+ একটি আয়ন। এই আয়নটি, হ্যাঁ, এই আয়নটি হচ্ছে তোমার আহ চতুর্থ পর্যায়ের একটা মৌল, ঠিক আছে, চতুর্থ পর্যায়ের একটা মৌল। এই আয়নটির সাথে ফেরাস পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে গাঢ় নীল পদক্ষেপ সৃষ্টি করে, এবং অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যোগ করলে কি হয়, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, এখানে একটা ভুল আছে কিন্তু, এখানে ফেরাস আয়ন উপস্থিত লেখা হবে, এখানে জিঙ্ক লিখে ফেলছেন বলে। ফেরাস সরি, এই আয়নটির সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে কি হবে, গাঢ় নীল পদক্ষেপ সৃষ্টি করে, এবং অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যোগ করলে রক্ত বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। তোমরা কি আমার কথা বুঝছো? জি। উদ্দীপকটা কি হবে? উদ্দীপকটা হবে এই আয়ন আছে যার সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং অ্যামোনিয়াম থায়োসায়ানাইড আলাদাভাবে যোগ করলে যথাক্রমে গাঢ় নীল বর্ণ এবং রক্তবর্ণ সৃষ্টি হয়। এখন প্রশ্নটা কি করবে? প্রশ্নটা বলবে যে আয়নটি উদ্দীপকের যে শনাক্তকরণ পরীক্ষাটি দেওয়া আছে সেগুলি বর্ণনা করো এবং আয়নটি ব্যাখ্যা করো, শনাক্ত করে, এরকম দেওয়া আছে। অথবা বলতে পারে উদ্দীপকটির ইলেকট্রন বিন্যাস লেখো হুন্ডের নিয়মে। পারবা? আয়রনেরটা করা লাগবে। তখন এটা কোন আয়ন হবে তখন? ফেরিক 3+। ফেরিক আয়নে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে তোমাকে তখন। জি। হ্যাঁ, এরকম দেখবা যে এইটা একটা কিউ দেখাই দিছে, এরকম হয়তো আরো 5 ধরনের কোশ্চেন হতে পারে। তুমি যদি এই জায়গাটা তোমার পড়া থাকে তাহলে তুমি এখান থেকে যে কোনো জায়গায় যাইতে পারবা, উদ্দীপকটা বুঝবা এবং পারবা। আর ক্যালসিয়াম, এগুলো কি গ নম্বরের প্রশ্নে আসবে নাকি ঘ নম্বর? এটা আমরা মিক্স করে দেই, তো তোমরা যে কোনো জায়গায় মুভ করতে পারে প্রশ্নটা। হ্যাঁ, নাম্বারের জন্য আসতে পারে যে এই ফেরাস আয়নের জলীয় দ্রবণে, ফেরিক আয়নের জলীয় দ্রবণে পটাশিয়াম থায়োসায়ানাইড যোগ করলে কি ধরনের পদক্ষেপ, কোন কালারের পদক্ষেপ সৃষ্টি হয়, কয় এটা, ক্ষয় এটা, গয় এটা, 4 ধরনের 4টা কালার দিয়া এক নাম্বার একটা প্রশ্ন করে দিলাম। পারবা তখন? এমসিকিউ তে থাকবে এটা। জি স্যার। হ্যাঁ, অথবা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিলে কি কালার হয় সেটা 4 ধরনের ইয়ে দিয়ে দিব। ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য অ্যামোনিয়াম অক্সালেট নামক একটা যৌগ দেওয়া হয়, এই 2টা নিচে আসবে। হ্যাঁ, এই 2টা নিচে আসবে, এরকম ঘটনা ঘটবে। আর অ্যামোনিয়াম অক্সালেট যোগ করা হয়, আবার অ্যামোনিয়াম অক্সালেটের পদক্ষেপও পড়ে, দুটো একসাথে কেমন হলো? এখানে তো ক্যালসিয়াম অক্সালেটের পদক্ষেপ পড়ছে, এই যে এটা। হ্যাঁ, তারপর ইসিতে লেখা ছিল সাদা বর্ণের অ্যামোনিয়াম অক্সালেটের অধক্ষেপ পড়লো, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দ্রবণ। এইটা ভুল আছে লেখাটা, তাহলে এখানে তাড়াহুড়া করে লেখা, এটা ধরতে পারি নাই। এখানে ওই কপি করছি তো এই জায়গায় সেই জায়গা থেকে, আর তখন এই অ্যামোনিয়ামটা এসে পড়ছে। কি লিখবা এখানে বলো তো? ক্যালসিয়াম। আমরা তো এই লাইনে মানে অনলাইনে ক্লাস নয়, লেকচার তৈরি করা আমাদের জন্য খুব টাফ হচ্ছে। আমরা তো চিরাচারিত নিয়মে ক্লাস নিয়ে অভ্যাস, ফলে এইসব লেকচার তৈরি করাটা আমাদের জন্য খুব কষ্ট হয় আর কি। হ্যাঁ,
হ্যাঁ অনেক স্যার সময় এগুলো তো বইতে আছে না। পড়ার সবই তো আমার বইতে আছে, তাহলে এগুলি তোমাদেরকে দেখাইলাম কি? স্যার আমাদের যে অ্যাডমিশনের সময় সবাই আসছিল মানে স্যানিটাইজ করে সবাইকেই তো ভিতরে ঢুকানো হয়েছে, তাহলে এইভাবে ক্লাস করানো যায় না? এইভাবে ক্লাস এটা কি প্রতিদিন হবে সম্ভব? সরকার যখন নাকি বুঝবে যে দেশের পরিস্থিতি ভালো, এবং তুমি দেখো না ইন্টারমিডিয়েট পরীক্ষাটা পর্যন্ত হইলো না, তাহলে মানে কত মানে রিস্কের মধ্যে আমরা আছি। স্যার এই এভাবে অনলাইনে ক্লাস করতে করতে চোখের অবস্থা কানের অবস্থা শেষ। মানে এই অসময়ে আসলে সবারই একটু কষ্ট করতে হয়, আবার যখন সময় ঠিক হয়ে যাবে তখন হাসি খুশি ভাবে ক্লাসরুমে বসে ক্লাস করবা, আর তোমাদের কষ্ট দিব না আমরা। অনেক সময় নেটের প্রবলেমের কারণেও ক্লাসগুলো স্যার ঠিকমতো স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো, প্রশ্নটা বলো। হাইড্রোজেন কি ধাতু না অধাতু? আবার হাইড্রোজেনকে আমরা কেন দুষ্ট মৌল বলি? আমার 1 মিনিট সামথিং সময় আছে, আমি তোমার এই প্রশ্ন যেহেতু এখানে রিলেটেড না তাই উত্তর দিলাম না। হাইড্রোজেন অধাতু, হ্যাঁ অধাতু, আচ্ছা কিন্তু সে ধাতব আচরণও করে কিছুটা। হ্যাঁ, তাহলে আমরা ক্যালসিয়াম আয়ন কিভাবে শনাক্ত করি? অ্যামোনিয়া আয়ন শনাক্ত করার জন্য একটা নতুন যৌগ ব্যবহার করা, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বা নেসলার বিকারক বলা হয় এটার নাম। এই নেসলার বিকারক ব্যবহার করে আমরা অ্যামোনিয়াম আয়নটাকে শনাক্ত করি। কপার আয়ন তো দেখাইছি, কপার আয়নের আরেকটা শনাক্তকরণ পরীক্ষা আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে কপার আয়ন শনাক্ত করা যায়। প্রথমে হালকা নীল অদক্ষেপ পড়ে এই যৌগটার জন্য, আর পরে বেশি পরিমাণে যোগ করলে গাঢ় নীল দ্রবণ তৈরি হয়, তোমরা এটা দেখবা। নেক্সট হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন কিভাবে সিলভার নাইট্রেট, 19 এ পড়ছো, এটা পড়ছিলেন সিলভার নাইট্রেটের কথা? জি 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 তারপরে সালফেট আয়ন শনাক্তকরণ এবং কার্বনেট আয়ন শনাক্তকরণ, এই কয়েকটা জিনিস তোমাদের পড়তে হবে। আমাদের এই পর্যন্ত হয়ে যাবে। এই সালফেট আয়ন শনাক্ত বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয়, পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়। এইটার একই অবস্থা, বেরিয়াম নাইট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইখানে বুদবুদ সৃষ্টি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে, আর উপরেটা বুদবুদ সৃষ্টি হয় না। ঠিক আছে, তো তোমাদের এই আয়নগুলো শনাক্তকরণ একই রকম। আমার এই লেকচারটা ডাউনলোড করবা। হুমায়রা তুমি কি চেষ্টা করছো ডাউনলোড করার জন্য? জি স্যার। হ্যাঁ চেষ্টা করো একটু। হ্যাঁ, কোথায় পাবো? কোথায় পাইবা সেটা হচ্ছে এই লেকচার যেখানে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই, এই লেকচারটা তুমি কি দেখো না কখনো? এই সিটি কলেজের ওয়েবসাইটে আমার ওই অ্যাকাউন্টে ঢুকলেই তোমরা এটা ক্লিক করলে তোমরা এটা নিতে পারবা। এটা এখন ফ্রি ডাউনলোড করা যায়। কোনো মেয়ে কি ডাউনলোড করছো রে মা? জি স্যার, আমি আমি করছি। করতে পারছি। আচ্ছা তাহলে